ভাইয়ের কড়া গলায় ধমক খেয়ে এলি চুপ করে গেল। যাওয়ার আগে তৃষ্পির দিকে অসহায় চোখে তাকালো। তৃষ্পি চোখের ইশারায় তাকে যেতে বলল। এলি চলে যেতে হৃদ ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ালো। তারপর এক এক করে পা ফেলে তৃষ্পির সামনে এসে দাঁড়ালো। তুমি কোথায় ছিলে জানতে পারে? আমিও তো এলির সাথে হসপিটালে গিয়েছিলাম। তো এলির সাথে না থেকে অন্য ছেলের সাথে কি করছিলে? তুই কি সত্যি চাস আমি তোকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করি সেটা? না, সেরকম কিছু না। তো কি বল আমাকে, বোঝা আমাকে। বিয়ের 7 দিনের মাথায় বরকে রেখে অন্য ছেলের সাথে হেসে হেসে কথা বলাটা তোর কাছে কিছু না? আচ্ছা, তুই আমার পারমিশন নিয়ে গেছিলে হসপিটালে? তোর কি একবারের জন্য মনে হয়নি যে আমার পারমিশন নিয়ে যাওয়া দরকার তোর কোথাও গেলে? তো বিয়ে করেছিলে কি করতে আমাকে, যখন আমাকে তোর কোনো দরকারই পড়ে না? সরি। রাখ তোর সরি। দেখ, আমি জানি এলি মিথ্যে বলেছে আমাকে। ওর কোনো ফ্রেন্ড অসুস্থ নেই, তাই ভালো ভালো বলে দে ওখানে তোর কোন নাগরকে দেখতে গিয়েছিলি। দেখুন, আমি ওরকম মেয়ে নই, তাই ঠিকভাবে কথা বলুন আমার সাথে। যেটা আমি করিনি সেই বিষয়ে কিছু বলে আমি কিন্তু সহ্য করতে পারি না। ও আচ্ছা তাই, তাহলে এগুলো কি? হৃদ ফোন বের করে লিনার দেওয়া পিকগুলো দেখালো তৃষ্পিকে। তৃষ্পি তো পুরোই অবাক। ছবিগুলো কে বা কখন তুললো বুঝতে পারছে না সে, তাই চুপ করে দাঁড়িয়ে আছে। কি হলো, কথা বলছিস না কেন? ছেলেটা কে হয় তোর, বল আমাকে। কলেজের এক ভাইয়া, নাম জিসান। ওর ফ্রেন্ড হৃদয় আজ সকালে অ্যাক্সিডেন্ট করেছে, রাইট? তো হৃদয় কি দেখতে কেন গেছিলে শুনে? ভালোবাসার সম্পর্কর সাথে তোর? কিসব ফালতু কথা বলছেন আপনি? এখানে ফালতু কথা কোথায় পেলে তুই? তুই শহরে এসেছিস 7 দিন হলো, কলেজ গেছিস 3 দিন। এই 3 দিনের মাথায় নগর জুটিয়ে বসে আছিস, আর তার জন্য এতটাই মায়া যে তাকে দেখতেও চলে গেছিস হসপিটাল পর্যন্ত। চুপ করুন তো আপনি, আপনার কথাগুলো সহ্য করতে পারছি না আমি। তৃষ্পির এই কথাটাই যেন হৃদের গায়ে আগুন ধরানোর জন্য যথেষ্ট ছিল। তৃষ্পির কথাটা বলার সাথে সাথে হৃদ এগিয়ে এসে তৃষ্পির গলা চেপে ধরল। তৃষ্পি 2 হাতে হৃদের হাত ছাড়ানোর চেষ্টা করছে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ছাড়ুন। হৃদের চোখে তখন অদ্ভুত এক রাগ আর কষ্টের মিশ্রণ। আমার সাথে এভাবে কথা বলার সাহস কোত্থেকে পাস? রিত, কি করছো তুমি? ত্রিশপি মার গায়ে হাত তুলছো কেন? কোন সাহসে? আমজাদ খান অফিস থেকে বাড়ি ফিরে হৃদ তৃষ্পির গলা চেপে ধরেছে দেখে এগিয়ে আস্তে আস্তে কথাটা বলল। তোমার তৃষ্পি মাকে আগে জিজ্ঞাসা করো কেন সে আমার পারমিশন ছাড়া অন্য ছেলের সাথে দেখা করতে চায়, কলেজের নাম করে। হৃদের কথা শুনে আমজাদ খান তৃষ্পিকে জিজ্ঞাসা করল। কি হয়েছে মা রিত? এসব কি বলছে? বাবা, আমাদের কলেজের এক ভাইয়াকে দেখতে গিয়েছিলাম হসপিটালে, আমি আর এলি। কিছুক্ষণের জন্য এলি বাথরুমে গিয়েছিল, তখন জিসান ভাইয়া এসে পরিচিত হচ্ছিল আমার সাথে। তখন কেউ ফটো তুলে ওনাকে পাঠিয়েছে সেটার। হৃদের তৃষ্পির বলা কথাগুলো হজম করতে যেন কষ্ট হচ্ছে। আর তৃষ্পি বা কেন যাবে কলেজের সিনিয়র ভাইকে দেখতে? কই, তার তো কখনো খোঁজ নেয় না যে সে কি করছে, তা খেয়েছে কিনা, শরীর ভালো আছে কিনা। তাহলে অন্য কোনো ছেলেকে কেন দেখতে যাবে সে? হৃদ রাগে ফুঁসছে। বাবার সামনে পারছে না তৃষ্পিকে 2টো থাপ্পড় মারতে। তৃষ্পির বলা একটা কথাও যে সত্যি না সেটা হৃদ ভালো করেই জানে। হৃদ জানে এলি কোনো ছেলের সাথে কথা বলে না তার ভয়ে, তাহলে সিনিয়র ভাইকে দেখতে যাওয়ার প্রশ্ন আসে না এখানে। আর রইল তৃষ্পির কথা, সে তো 2 দিন হলো কলেজে ভর্তি হয়েছে। এত তাড়াতাড়ি নিশ্চিত সে নিজের ক্লাসের সবার সাথে পরিচিত হয়েছে কি ঠিক নেই। আর সিনিয়র ভাই তো দূরে থাক। হৃদ আর কিছু ভাবতে পারছে না। 2 হাত দিয়ে চুল খামচে ধরে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। কিছুক্ষণ পর তৃষ্পির দিকে তাকালেই দেখতে পেল তৃষ্পির গলা লাল হয়ে গেছে, হয়তো একটু বেশি লেগেছে। তৃষ্পি করুণ চোখে তাকিয়ে আছে হৃদের দিকে। হৃদ নিজেকে শান্ত করে ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, আমি মেনে নিলাম তুমি কোনো ভুল করনি। ভদ্রতার খাতিরে দেখতে গিয়েছিলে তোমার আদরের সিনিয়র ভাইকে। কিন্তু শোনো রাখো, তোমার বলা কথাগুলো যদি একটা অক্ষর মিথ্যা হয় তাহলে সেদিন তোমার এই বাড়িতে শেষ দিন হবে, কথাটা মাথায় রেখো। হৃদের কথা শেষ হতেই ঘরের ভেতরে এক ধরনের ভারী নীরবতা নেমে এলো। এরপর হৃদ আর কিছু না বলে ঘুরে দাঁড়ালো। বাইরে যাওয়ার সময় মেইন দরজায় জোরে একটা লাথি মারল সে। ধাম করে শব্দ হতেই পুরো বাড়িটা যেন কেঁপে উঠল। কাঠের দরজা দিয়ে জোরে দেওয়ালে আঘাত করলো। তৃষ্পি ভয়ে কেঁপে উঠল খানিকটা। তার বুকের ভেতরটা ধরফর করতে লাগলো। বুকে ফুও দিল ভয়ে। বহুত বাঁচা বেঁচে গিয়েছে আজকের মতো তারা। আমজাদ খান তীক্ষ্ণ চোখে একবার দরজার দিকে তাকালেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে তৃষ্পির দিকে ফিরে বললেন,
ওর কথায় কিছু মনে করিস না মা। রাগের মাথায় মানুষ অনেক কিছুই বলে ফেলে। তুমি নিজের রুমে যাও মা। তৃষ্পি আমজাদ খানের দিকে মায়া ভরা চোখে তাকালো। তৃষ্পি এই বাড়িতে এসে থেকে দেখছে এ একটা মানুষ যে তাকে নিজের মেয়ের থেকেও তাকে বেশি সম্মান দিয়ে কথা বলে। কথায় কথায় মা ডাকটা ওনার মুখে শুনতে তৃষ্পির কতটা যে ভালো লাগে সেটাকে ওই মানুষটা জানে। মনে মনে ভাবলো, আমার নিজের বাবা যদি বেঁচে থাকতেন, তিনিও কি আমাকে এভাবে মা বলে ডাকতেন? ভাবনাটা আসতেই তার চোখ আবার ভিজে উঠল। তৃষ্পি ধীরে ধীরে নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়াতেই নিজের গলার লাল দাগটা স্পষ্ট দেখতে পেল। আঙ্গুল দিয়ে আলতো করে ছুতেই ব্যথায় কেঁপে উঠল। কিছুক্ষণ পর এলি এসে তৃষ্পিকে ডাকতে লাগলো দরজার বাইরে থেকে। তৃষ্পি, এই তৃষ্পি, দরজাটা খোল প্লিজ। তৃষ্পি এলির গলা পেয়ে তাড়াহুড়ো করে ওড়না দিয়ে গলাটা ঢেকে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই এলি একদম ঝাঁপিয়ে এসে তাকে জড়িয়ে ধরল। এলি তৃষ্পিকে জড়িয়ে ধরে ভিজা কণ্ঠে বলল, তৃষ্পি, তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি, কিছু হয়নি। এলি একটু সরে গিয়ে তার মুখের দিকে তাকালো। চোখ দুটো লাল হয়ে আছে, কান্নার দাগ এখনো শুকায়নি। মিথ্যে বলিস না, আমি সব দেখেছি। ভাইয়া তোকে... চুপ, এগুলো নিয়ে আর একটা কথাও বলবি না। যা হওয়ার সেটা হয়ে গেছে। তুই একটু সাবধানে থাকিস, তোর ভাইয়া তোকে অনেক বিশ্বাস করে। জানি, কিন্তু এখন তো আর পিছু সরে আসতে পারবো না। আমি অনেক আগেই ভালোবাসার আগুনে ঝাঁপ দিয়েছি যে, সেখান থেকে মৃত্যু ছাড়া আর ফিরে আসা সম্ভব না রে। তৃষ্পি এলির দিকে অবাক চোখে তাকিয়ে আছে। যেখানে তৃষ্পি ভালোবাসা সম্পর্কে কিছু বোঝে না, সেখানে এলি কি সুন্দরভাবে ভালোবাসার বর্ণনা দিল। তৃষ্পি এলিকে বলার মতো ভাষা খুঁজে পেল না, শুধু বলল, দোয়া করি তোরা যেন একে অপরকে কোনো বাধা ছাড়াই পেয়ে যাস। ইনশাল্লাহ। এলির মুখে এই কথাটা শুনে তৃষ্পি হালকা করে হাসলো, কিন্তু সেই হাসির ভেতরেও একটা চাপা কষ্ট লুকিয়েছিল। তৃষ্পি কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই সাবধানে থাকিস এলি। ভালোবাসা যত সুন্দর হয় ততটাই কষ্টের হয় কখনো কখনো। আমি ভয় পাই না রে, শুধু একটাই ভয়, ভাইয়া যেন হৃদয়ের কোনো চাকরি পাওয়ার আগে জানতে না পারে। তখন যা হবার হবে, একসাথে সামলাবি। কিন্তু এখন কিছু বলিস না। এলি মাথা নাড়ল। হঠাৎ এলির চোখ আবার চলে গেল তৃষ্পির গলার দিকে। ব্যথা করছে খুব? তোদের ভালোবাসার কাছে আমার এই ব্যথা তো কিছুই না পাগলি। তুই এত ভালো কেন রে? তোকে ভাবি আর বান্ধবী হিসেবে পেয়ে সত্যিই আমি অনেক হ্যাপি। এইভাবেই থাকতে চাই তোর সাথে সারা জীবন মিলেমিশে, ইনশাআল্লাহ। কেউ যেন আমাদের ননদ ভাবির দিকে আঙুল তুলে কথা বলতে না পারে। ইনশাল্লাহ। তৃষ্পি মুচকি হাসলো। এলি আর কিছু বলল না, শুধু তৃষ্পিকে আরেকবার জড়িয়ে ধরে ধীরে ধীরে রুম থেকে বের হয়ে গেল। হৃদ বাড়িতে আসলো প্রায় রাত 12টার পর। রুমে ঢুকতেই দেখতে পেল রুমটা পুরো অন্ধকারে ছেয়ে আছে। হৃদ একটু এগিয়ে গিয়ে লাইট অন করলো। লাইটের হঠাৎ তীব্র আলোয় তৃষ্পির ঘুম ভেঙে গেল। সে কুঁকড়ে গিয়ে চোখ ঢেকে ফেললো হাত দিয়ে। কিছুক্ষণ পর ধীরে ধীরে চোখ খুলে তাকাতেই দেখলো দরজার পাশে দাঁড়িয়ে আছে হৃদ। চোখ মুখ কেমন লাল হয়ে আছে হৃদের, রাগের জন্য নাকি শরীর খারাপ সেটা কাছে গিয়েও দেখতে পাচ্ছে না তৃষ্পি, ভয়ে, দুপুরের ওই ঘটনার জন্য। তবুও সহসা শোয়া থেকে উঠে বসে মিনমিনে গলায় বলল, আপনি ঠিক আছেন তো? চোখ মুখ এমন লাল দেখাচ্ছে কেন আপনার? আর খেয়েছেন কিছু? আমাকে নিয়ে তোমার এত চিন্তা কবে থেকে হলো জানতে পারি? আপনি কি এখনো আমার উপর রেগে আছেন? হৃদ কিছুক্ষণ চুপ করে থেকে তৃষ্পির দিকে তাকিয়ে রইল। হৃদের চোখে মুখে এখনো রাগ আছে, কিন্তু সেই রাগের ভেতরে যেন একটা অদ্ভুত ক্লান্তিও মিশে গেছে। তৃষ্পি নিচের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ওড়নার কণা মুচড়ে যাচ্ছে বারবার। হৃদ ধীরে ধীরে এগিয়ে এসে বিছানার একপাশে বসে পড়ল। তারপর ঠান্ডা গলায় বলল, রাগ করেছে কি না সেটা জানার দরকার নেই তোমার। তোমার দরকার শুধু সত্যিটা বলো আমাকে। আমি আমি তো মিথ্যে বলিনি। তৃষ্পি আসতে বলল। হৃদ হালকা হেসে উঠল, তাচ্ছিল্যের সেই একই হাসি। তোমার মতো মানুষ খুব ভালো করে মিথ্যা লুকাতে পারে। আপনি আমাকে এত খারাপ ভাবেন? আমি মানুষকে বিশ্বাস করতে শিখি না তৃষ্পি, আর যার উপর একবার সন্দেহ হয় তাকে সহজে ছাড়িও না। আমি তো খুঁজে বের করবো যে তুমি ওই ছেলেটার সাথে কি করছিলে। দেখুন, আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি যেমনটা ভাবছেন আমি সেরকম মেয়ে না। হৃদ তৃষ্পিকে আর জাস্ট নিতে পারছে না। তার রাগ এখন আকাশ সমান। হবেই না বা কেন? হৃদ দুপুরে বাড়ি থেকে না খেয়েই রাগ করে বেরিয়ে গিয়েছিল হসপিটালের উদ্দেশ্যে।
সিসিটিভি ফুটেজ চেক করতে, কারণ লিনা যে পিক দিয়েছে সেটাই ছেলেটার মুখ ভালোভাবে দেখা যাচ্ছে না। তাই হৃদ নিজেই গিয়েছিল সব চেক করতে, তৃষ্পি কার সাথে কথা বলছিল বা দেখা করতে গিয়েছিল সেটা দেখতে। কিন্তু সেখানে গিয়ে কাজের কাজ কিছুই হয়নি। যেই করিডোরে তৃষ্পিরা ছিল সেখানকার সিসিটিভি ফুটেজ কয়েকদিন আগে থেকেই নষ্ট হয়ে পড়ে আছে। এটা নিয়ে হৃদের রাগের শেষ নেই। বেশ কিছু কথাও শুনিয়ে এসেছে ম্যানেজারকে এর জন্য। আবার বাড়ি আসা থেকে তৃষ্পি বকে যাচ্ছে হৃদের সাথে, তাই সহ্য করতে না পেরে আবারও এগিয়ে গিয়ে গাল চেপে ধরল তৃষ্পির এবং রেগে বলল, নাটক করিস তুই আমার সাথে? হ্যাঁ, নাটক? পাগল পেয়েছিস আমাকে তুই? তোর কথা আমাকে এখন বিশ্বাস করতে হবে। বল, কি চিনিস তুই শহরের? হ্যাঁ, কলেজে ভর্তি হয়েছিস কয়দিন হলো যে সিনিয়রদের উপরে এত দরদ দেখাস? হ্যাঁ, হৃদ একদমে কথাগুলো বলে একটু থেমে আবার বলল, দেখ, তোর বয়স আমি পার করেছি অনেক আগে, তাই মিথ্যা বলার চেষ্টা করিস না একদম। যেটা সত্যি সেটা বলে দে, এতে তোর জন্য ভালো হবে। কাকে বাঁচানোর চেষ্টা করছিস তুই? বল। তুই আমার বউ, আর তোকে আমার হয়ে 100% থাকতে হবে। 1% যদি কোনো ছেলে দিকে যায় তাহলে বাকি 99%ও আমার লাগবে না। কথাটা বলতে বলতে তৃষ্পির গাল থেকে হৃদের হাতটা ঢিলে হয়ে আসলো এবং আস্তে আস্তে ঢলে পড়ল তৃষ্পির দিকে। তৃষ্পি হৃদকে অচেতন হয়ে পড়ে যেতে দেখে কোনো মতে ধরে বিছানায় শুয়ে দিল। তৃষ্পি আগেই বুঝতে পেরেছিল যে হৃদের শরীর খারাপ সেটা, কারণ তৃষ্পি তার শাশুড়ির কাছ থেকে শুনেছিল যে হৃদ বাড়ির খাবার 3 বেলা নিয়মিত না খেলে শরীর খারাপ হয়ে যায় সেটা। তৃষ্পির যখন হৃদ গাল চেপে ধরেছিল তখন তৃষ্পি বেশি ব্যথা পায়নি, তাই তো সে চুপ করে হৃদের কথাগুলো শুনছিল। তৃষ্পি হৃদকে ঠিকভাবে শুয়ে দিয়ে জুতোগুলো খুলে রাখলো হৃদের পা থেকে। তৃষ্পি হৃদের মুখের দিকে তাকাতেই যেন গায়ের লোম কেমন শিউরে উঠল। হৃদ চোখ বন্ধ করে অচেতন হয়ে পড়ে আছে, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, হয়তো না খেয়ে থাকার কারণে। তৃষ্পি মনে মনে বলল, এত রাগ, এত জেদ, কিন্তু নিজের খেয়ালটুকুও রাখতে পারে না মানুষটা। হঠাৎ মনে পড়ল উনি তো না খেয়ে শুয়ে পড়ল সেটা, আর না খেয়ে সারা রাত থাকলে তো আরো শরীর খারাপ করবে ওনার। তাই তৃষ্পি হৃদকে ডাকতে লাগলো, এই যে, শুনছেন? আর এই শুনুন না, খাবার নিয়ে আসবো, খাবেন কিছু? চোখ খুলুন। হৃদ হাত খোলা চোখে তাকালো। সবকিছু ঝাপসা লাগছে তার কাছে, কিন্তু সেই ঝাপসার মাঝেও সে দেখতে পেল তৃষ্পিকে। হৃদ দুর্বল গলায় তৃষ্পিকে বলল, কিছু বলবে? ঢাকছো কেন? নিজেও ঘুমাও আর আমাকে ঘুমাতে দাও প্লিজ। আপনি কিছু খাননি, তাই শরীরটা এমন হয়েছে আপনার। খাবার নিয়ে আসি, খেয়ে নিন আপনি। না, বউকে ঘুমাও তো, আমার খোঁজ কাউকে নিতে হবে না। আপনি না খেয়ে ঘুমালে আমার ভালো লাগবে না, উঠুন প্লিজ। বলছি না খাবো না। একটা কথা কতবার বলতে হয় তোমাকে? তৃষ্পি আর কিছু না বলে বসা থেকে চুপচাপ উঠে দাঁড়ালো। দরজার দিকে কয়েক ধাপ এগিয়ে গিয়েও আবার থেমে গেল। একবার পিছনে ফিরে হৃদের দিকে তাকালো। হৃদ নিশ্চুপ পড়ে আছে। তৃষ্পি ধীরে দরজা খুলে নিচে নেমে গেল। রান্নাঘরটা তখন প্রায় ফাঁকা, সবাই ঘুমিয়ে গেছে। তৃষ্পি চুপচাপ ভাত, ডাল আর কিছু তরকারি গরম করতে লাগলো। ঠান্ডাতে তার হাত কাঁপছে, কিন্তু সে থামছে না। এদিকে এলির ঘুম আসছে না কোনো মতে তৃষ্পির টেনশনে। কারণ দুপুরে যে ঘটনা ঘটলো তার জন্য তৃষ্পির সাথে আবার এমনটা করবে না হৃদ ভাইয়া, তার কোনো ভরসা পাচ্ছে না এলি কিছুক্ষণ এদিক ওদিক পাইচারি মেরে বিছানায় গিয়ে বসে ফোনটা হাতে নিল হৃদয়কে কল করার জন্য। তবে এলি কল করার আগে হৃদয়ের কল এসে গিয়েছে। এলি ফোনটা রিসিভ করে কানে নিতেই শুনতে পেল হৃদয়ের গলা। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তোমার শরীর কেমন আছে এখন? জি ভালো আছি। আমি সত্যিই ভাবতে পারিনি তুমি আমাকে দেখতে আসবে তা। না ভাবার কি আছে শুনি, মা আব্বুকে জানিয়েছো তুমি? না, পাগল নাকি? মা আব্বু জানলে আমাকে এখানে রাখবে না আর বাড়ি নিয়ে চলে যাবে। তাও জানালে ভালো হতো, পরে জানতে পারলে ওনারা কষ্ট পাবেন। তুমি চিনো না মাকে, এসব শুনলে মা আমাকে এখানে রাখতে চাইবে না, একদিনও গ্রামে নিয়ে চলে যাবে, আর বাইক তো একদমই দেবে না। ভালোই তো হবে, ভণ্ডামি তো কমবে তোমার, তাই না? ভালো তো হবে আপনার, কোথাও গেলে কেউ দেখতে পারবে না আর মানা করারও কেউ থাকবে না, তাই না? জি। আচ্ছা শোনো না, বলো, শুনছি। হৃদ ভাইয়া রেগে আছে আমাদের উপর, বিশেষ করে তৃষ্পির উপর।
কেন? ওই যে তোমাকে দেখতে গিয়েছিলাম, তখন তৃষ্পি আর জিসান ভাইয়া বাইরে দাঁড়িয়ে কথা বলছিল, সেটার ফটো তুলে কেউ ভাইয়াকে দিয়েছে, সেটা নিয়ে ভাইয়া রেগে আছে অনেক। সত্যিটা বলে দিলেই পারতে যে তুমি আমাকে দেখতে এসেছিলে তা। তাহলে তুমি আর আমার সাথে এইভাবে কথা বলতে পারতে না সারা রাত, বুঝতে পারছো? আজ না কাল জানতে তো পারবে, তাই না? আমার অনেক ভয় হয় জানিস জান তোকে নিয়ে। তোর যদি অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়, বিশ্বাস কর জান, মরে যাব একদম। কখনো ছেড়ে যাইস না প্লিজ। তুই যদি আমার সাথে থাকিস, ফ্যামিলির কথা না শুনে, তাহলে তোর ভাইয়ের হাতে পায়ে ধরে হলেও তোকে বিয়ে করব আমি। প্লিজ জান, আমার হয়ে থাকিস। তুই বললে আমার বাবা মাকে তোদের বাড়ি পাঠাবো 2 দিনের মধ্যে, কারণ ভাইয়া সন্দেহ করছে, মানে আমরা ধরা পড়ব নিশ্চিন্ত। তুই কি সত্যি সুখী হবি তো জান, আমাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে? হৃদয়ের কথাগুলো বলতে বলতে গলা ধরে আসছিল যেন। মনে হচ্ছে ছেলেটা একটু পর হয়তো কান্না করে দিবে। জি, অনেক সুখী হব। সালমা খান তাহাজ্জুদের নামাজ পড়ে জল খাওয়ার জন্য রুম থেকে বের হলেন। সিঁড়ি দিয়ে নামার সময় চোখ গেল রান্নাঘরের দিকে। চোখ যেতেই দেখতে পেলেন সেখানে কেউ আছে। সালমা খান এগিয়ে গেলেন রান্নাঘরের দিকে। ক্রিস্পিকে এই অসময়ে খাবার গরম করতে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি এত গভীর রাতে রান্নাঘরে কেন তিসপি? খিদে পেয়েছে বুঝি? আর আমাকে ডাকলে না কেন? খাবে তো? ক্রিস্পি খুব মনোযোগ দিয়ে খাবার গরম করছিল। হঠাৎ শাশুড়ির গলা শুনে হালকা অবাক হয়ে পিছনে ঘুরে দাঁড়িয়ে সালমা খানকে বললেন, সেরকম কিছু না মা, আসলে আপনার ছেলে খাবার গরম করছিলাম তার জন্য। ক্রিস্পি কিছু একটা ভেবে সালমা খানকে বলল, একটা কথা রাখবেন মা? বলো কি বলবে তুমি? মা, আপনার ছেলে দুপুর থেকে কিছু না খেয়ে আছে, আবার জ্বরও বাঁধিয়েছে শরীরে। আমি অনেকবার খাওয়ার কথা বলেছি, কিন্তু শুনছেই না। বলছেন না কি, মানে আপনি গিয়ে একটু ওকে বলবেন খাবারটা খেয়ে নিতে প্লিজ মা। সালমা খান ক্রিস্পির কথা শুনে মুগ্ধ চোখে তার দিকে তাকালো। এই মেয়েটির বয়সই বা কত, 17+, কিন্তু সে তার দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে না এক চুল পরিমাণেও। এই গভীর রাতে একা উঠে তার ছেলের জন্য খাবার গরম করতে এসেছে। সত্যি ভাগ্য করে একটা বৌমা পেয়েছেন। সালমা খান মুচকি হেসে বলল, এবার এমন কি, চলো খাবার নিয়ে আসছি আমি। না খেলে কান মলে দিব একদম। শাশুড়ির কথায় ক্রিস্পি হালকা হাসলো এবং বলল, ধন্যবাদ মা, আপনি তাড়াতাড়ি আসবেন কিন্তু। আমি খাবার নিয়ে যাচ্ছি তাহলে। আরে পাগল মেয়ে, নিজের ছেলেকে খাওয়ানোর জন্য কেউ ধন্যবাদ দেয়? ক্রিস্পি লজ্জা পেল বেশ। কোনো রকম প্লেটে সব সাজিয়ে রুমের ভিতরে যেতেই ক্রিস্পির হৃদের দিকে চোখ পড়ল। হৃদ চোখের উপর হাত রেখে বিরক্ত মুখে নিয়ে ঘুমাচ্ছে। মনে হচ্ছে এরও একটা কারণ আছে, সেটা হলো হৃদ অন্ধকার ছাড়া ঘুমাতে পারে না শান্তি করে। ক্রিস্পিও যাওয়ার সময় লাইট অফ করে রেখে যায়নি। শরীর দুর্বল থাকার কারণে হৃদ লাইট অফ না করেই ঘুমিয়ে আছে। ক্রিস্পি হৃদের কাছে এগিয়ে গিয়ে বলল, এই যে শুনছেন, উঠুন প্লিজ, খেয়ে নিন অল্প করে, খাবার নিয়ে এসেছি তো। হৃদ নিভু নিভু চোখে ক্রিস্পির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? শান্তিতে ঘুমোতে দিবে না নাকি একটু? ক্রিস্পিকে কিছু বলতে না দিয়ে হৃদের কথা শুনে সালমা খান রুমের ভিতরে আস্তে আস্তে বললেন, হৃদ ভদ্র ছেলের মতো উঠে খেয়ে নাও। মায়ের দিকে তাকিয়ে হৃদ আদুরে গলায় বলল, ভালো লাগছে না আম্মু কিছু খেতে, প্লিজ জোর করো না। এখানে এসে একটু মাথায় হাত বলে দিবে আম্মু। সালমা খান এগিয়ে এসে হৃদের পাশে বসতেই হৃদ মায়ের কোলে মাথা রাখল। সালমা খান হৃদের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এই বয়সে এসেও একদম ছোটবেলার মতোই রয়ে গেছিস। অসুস্থ হলেই শুধু মায়ের আদর যায়, তাই না? মায়ের কথায় হৃদ মুচকি এসে সালমা খানকে আরো গভীরভাবে জড়িয়ে ধরল। সালমা খান হৃদের কপালে চুম্বন করে বলল, খেয়ে নে বাবা, না খেলে আমি কিন্তু রাগ করব। কিন্তু আম্মু। কোনো কিন্তু নয় হৃদ, আমি তোমার একটা কথাও শুনতে চাই না আর। খেয়ে নাও চুপচাপ। তুমি খাইয়ে দাও তাহলে। আচ্ছা তিসপি, প্লেটটা এদিকে নিয়ে আয় তো মা। ক্রিস্পি এতক্ষণ দাঁড়িয়ে মা ছেলের ভালোবাসা দেখছিল। ক্রিস্পি যখন অসুস্থ হতো তার মাও তাকে এইভাবে কোলের মধ্যে মাথা নিয়ে মাথায় হাত বুলিয়ে দিত, খুব যত্ন সহকারে খাইয়ে দিত। সেসব ভেবে ক্রিস্পির চোখ জলজল করে উঠল। হঠাৎ ক্রিস্পি শাশুড়ির ডাকে চমকে উঠল। নিজেকে স্বাভাবিক করে প্লেটটা এগিয়ে দিল সালমা খানকে। সালমা প্লেটটা হাতে নিয়ে ক্রিস্পিকে বলল, তুমি বসে পড়ো তিসপি, দুজনে একসাথে খাইয়ে দে আজ। আমার খিদে নেই আম্মু, ওনাকে খাইয়ে দিন। খিদে না থাকলেও এখন খেতে হবে তোমাকে।
এখানে এসে বসো চুপচাপ। হৃদ মায়া মায়া চোখে তৃষ্পির দিকে তাকিয়ে। হৃদও মনে মনে চাইছে এক প্লেটে মায়ের হাতে খেতে। সালমা খান দুজনকে এক প্লেটে খাইয়ে বাইরে চলে গেলেন। তৃষ্পি উঠে গিয়ে দরজা বন্ধ করে এসে বিছানায় বসতেই হৃদ দুর্বল গলায় তৃষ্পিকে বলল, মাথাটা টেপে দেবে একটু? অনেক ব্যথা করছে, সহ্য করতে পারছি না। বলেই 2 হাত দিয়ে চুলগুলো টেনে ধরল হৃদ। স্বামীর প্রথম আবদার আর তৃষ্পি অমান্য করবে এটা হতেই পারে না। তৃষ্পি হৃদের কাছে এগিয়ে গিয়ে বলল। আপনি আমার কোলে মাথা দিন, আমি মাথা টিপে দিচ্ছি। হৃদ কোনো বাক্য ছাড়াই তৃষ্পির কোলে মাথা দিয়ে 2 হাত দিয়ে কোমর চেপে ধরে চোখ বন্ধ করলো। কি মনে করে হৃদ তৃষ্পির কোলের কাছে মুখ নিয়ে জামার উপর দিয়ে তৃষ্পির শরীরের গন্ধ নিয়ে একটা গভীর নিঃশ্বাস নিল। হৃদ মনে হয় মানসিক শান্তি পাচ্ছে এখন। এতক্ষণ ভীষণ জ্বালা করছিল বুকের মাঝে। তৃষ্পি হৃদের প্রথম স্পর্শ পেয়ে খানিকটা কেঁপে উঠল। আজ বিয়ের অনেকদিন পর হৃদ তাকে স্পর্শ করেছে নিজের ইচ্ছায়। হয়তো শরীর ভালো থাকলে কাছেই ভিড়ত না। জ্বরের ঘোরে কাছে আসলেও তৃষ্পি এতেই ভীষণ খুশি। তৃষ্পি মুচকি হেসে হৃদের মাথায় যত্ন সহকারে হাত বুলিয়ে দিতে লাগলো। কিছু সময় যেতেই হৃদ গভীর ঘুমে তলিয়ে গেল। তৃষ্পি সেটা বুঝতে পারলেও হৃদের কাছ থেকে এক চুল পরিমাণও সরল না। রাত অনেকটা গড়িয়ে গেছে। ঘরের ভেতর হালকা বাতির আলো, চারপাশে নীরবতা। তৃষ্পি এখনো হৃদের মাথায় আলতো করে হাত বুলিয়ে যাচ্ছে। তার চোখে এক অদ্ভুত শান্তি, যেন এই মুহূর্তটাই তার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। হঠাৎ হৃদ অচেতন ঘুমের মাঝেই তৃষ্পির কোমরটা আরো শক্ত করে জড়িয়ে ধরল। তৃষ্পি থমকে গেল। বুকের ভেতর ধুকপুক শব্দটা যেন আরো জোরে শোনা যাচ্ছে। সে নিচের দিকে তাকিয়ে দেখল হৃদের মুখটা এখনো তার কোলেই, কিন্তু ভ্রু কুঁচকে আছে, মনে হচ্ছে কোনো স্বপ্ন দেখছে। তৃষ্পি ধীরে ধীরে ফিসফিস করে বলল, কি হয়েছে আপনার? খারাপ স্বপ্ন দেখেছেন নাকি? হৃদ অস্পষ্ট স্বরে কিছু একটা বলল, কিন্তু পরিষ্কার শোনা গেল না। শুধু তার কণ্ঠে একটা অস্থিরতা ছিল। তৃষ্পির মনটা হঠাৎ ভারী হয়ে গেল। এই মানুষটা বাইরে থেকে যতটা কঠিন, ভেতরে হয়তো ততটাই ভাঙা। সে আলতো করে হৃদের কপালে হাত রাখলো, তারপর ধীরে ধীরে তার চুলে আঙ্গুল চালাতে লাগলো। আমি আছি, কিছু হবে না। খুব আস্তে করে বলল তৃষ্পি। কিছুক্ষণ পর হৃদের মুখের অস্থিরতা কমে এলো। তার নিঃশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল। তৃষ্পি স্বস্তির নিঃশ্বাস ফেলল। সময় কেটে যেতে লাগলো। তৃষ্পির চোখে ঘুম চলে আসছে, কিন্তু সে নড়ছে না, যেন একটু সরলেই এই সুন্দর মুহূর্তটা ভেঙে যাবে। ভোরের হালকা আলো জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর ঢুকছে। পাখির ডাক আর দূরের আজানের শব্দে সকালটা যেন সুন্দর মুহূর্ত দিয়ে শুরু হলো। তৃষ্পি কখন যে হৃদের পাশে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও জানে না। তৃষ্পি মাথাটা হৃদের বুকের কাছে পড়ে আছে। একটা হাত হৃদের মাথায়, অন্যটা হৃদের বুকের উপর, একটা পাও হৃদের পায়ের উপর তুলে দিয়েছে, অন্যটা নিচে। হঠাৎ হৃদ ধীরে ধীরে চোখ খুলল। কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছিল মাথার ব্যথাটা অনেকটাই কমে গেছে, কিন্তু বুকের কাছে ভারী কিছু অনুভব হতেই সেদিকে চাইল। তৃষ্পি, কিছুক্ষণ সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তৃষ্পির দিকে। মেয়েটা কতটা নির্ভর হয়ে ঘুমাচ্ছে, যেন এই বুকটাই তার সবচেয়ে নিরাপদ আশ্রয়। মুখে কোনো দুশ্চিন্তার ছাপ নেই, ঠোঁটের কোণে লুকানো একটুখানি প্রশান্তি, যেন পৃথিবীর সব ক্লান্তি ভুলে এখানে এসে থেমে গেছে। হৃদের বুকের ভেতর হালকা একটা টান অনুভব হলো, অদ্ভুত কিন্তু অস্বীকার করার মতো না। যেন কেউ নীরবে তার শক্ত করে গড়া দেয়ালের ভেতর ঢুকে জায়গা করে নিচ্ছে। হৃদ নিঃশব্দে তাকিয়ে রইল। সময়টা যেন হঠাৎ থেমে গেছে। এই মেয়েটা, যাকে সে এতদিন দূরে ঠেলে রেখেছে, অবহেলা করেছে, আজ ঠিক তার বুকেই এত নিশ্চিন্তে আশ্রয় নিয়েছে। হৃদের ভেতরে কেমন এক অদ্ভুত নরমতা ছড়িয়ে পড়ল। হৃদের আঙ্গুলগুলো ধীরে ধীরে এগিয়ে গেল। খুব সাবধানে তৃষ্পির কপালের উপর পড়া চুল সরিয়ে দিল সে, যেন একটু জোরে ছুলেই কেটে যাবে এই সুন্দর মুহূর্তটা। হৃদের বুকের ভেতর হালকা একটা টান ধরল। না, এটা শুধু অনুভূতি না, এটা যেন ধীরে ধীরে জন্ম নেওয়া এক মায়া, যেটা অস্বীকার করা যায় না। হৃদ আস্তে করে তৃষ্পির মাথাটা নিজের বুক থেকে নামিয়ে রাখতে গেলেই তৃষ্পি ঘুমের ঘোরেই হালকা নড়ে উঠল। অজান্তেই আরো একটু কাছে সরে এলো হৃদের দিকে। তার নিঃশ্বাসের উষ্ণতা ছুঁয়ে যাচ্ছিল হৃদের বুক, আর ঠোঁটের কোণে ফুটে উঠল এক টুকরো মিষ্টি হাসি, যেন কোনো সুন্দর স্বপ্ন দেখছে। ঘুমের ঘোরে সে ফিসফিস করে বলল, যাবেন না, থাকুন। কথাগুলো এতটাই অস্পষ্ট যে না শুনলেও চলতো, তবুও হৃদের কানে যেন পরিষ্কার ভেসে এলো। তৃষ্পির আঙ্গুলগুলো
অচেতনভাবেই হৃদের শার্টটা মুঠো করে ধরল, যেন ছেড়ে দিলে কিছু একটা হারিয়ে যাবে। মুখটা একটু ঘুরিয়ে আরও স্বস্তিতে মাথা রাখলো তার বুকের কাছে। ক্রিস্পির উষ্ণ নিঃশ্বাস আর নরম স্পর্শে হৃদের শরীর হালকা কেঁপে উঠল। অজান্তেই তার শরীরটা ঘেমে উঠতে লাগলো, কিন্তু সেটা অস্বস্তির জন্য না, বরং এক অদ্ভুত অনুভূতির জন্য। এতটা কাছে, এতটা স্পর্শ সে যেন অভ্যস্ত না। ক্রিস্পির মাথাটা তার বুকের উপর হালকা নড়ে উঠতেই হৃদের বুকের ভেতর ধুকপুক শব্দটা আরও বেড়ে গেল। গলার স্বর শুকিয়ে এলো, শ্বাসটা একটু ভারী হয়ে উঠল। সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। এই স্পর্শে কোনো আগ্রাসন নেই, কোনো চাওয়া নেই, শুধুই নির্ভরতা, শুধুই নিঃশব্দ ভালোবাসা। ভোরের আলো ধীরে ধীরে জানালার পর্দা ছুঁয়ে ঘরের ভেতর ঢুকছে। পুরো বাড়িটা যেন অলস ঘুম ভেঙে সুন্দর একটা সকালের কোলে জেগে উঠেছে। রান্নাঘর থেকে ভেসে আসছে বিভিন্ন খাবারের সুগন্ধ। চার গিন্নি মিলে বিভিন্ন আইটেমের খাবার একে একে সাজিয়ে রাখছে ডাইনিং টেবিলে। একটা আপন ঘরোয়া অনুভূতি ছড়িয়ে আছে চারদিকে। ডাইনিং টেবিলে ইতিমধ্যেই বসে আছেন আমজাদ খান, সামনে খবরের কাগজ খোলা, কিন্তু চোখ যেন অন্য কোথাও। পরিবারের সবাই একসাথে হওয়ার অপেক্ষায়। সালমা খান নিঃশব্দে টেবিল সাজাচ্ছেন, তার হাতে যেন আলাদা এক মায়া। প্রতিটা প্লেট, প্রতিটা কাপ যেন যত্নে ভরা। এক এক করে সবাই এসে বসতে শুরু করলো। ইকবাল খান এসে চেয়ার টেনে বসে হালকা হেসে বললেন, ভাবি, আজ তো দেখছি 5 তারা হোটেলের মতো আয়োজন। সাইমা বেগম মৃদু হেসে পাশে বসলেন, আর শুভ এসে বসেই বলল, আজকের মেনু দেখে তো মনে হচ্ছে কিছু একটা স্পেশাল আছে। স্পেশাল তো হওয়ারই কথা, আজ না শুক্রবার। আহা, আজ তো তাহলে পুরো ফ্যামিলি টাইম। এই সময় সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নামলো তৃষ্পি। ঘুম ভাঙা মুখ, এলোমেলো চুল, তবুও অদ্ভুত একটা কোমল সৌন্দর্য। চোখে এখনো ঘুমের ছাপ, কিন্তু মনের ভেতরে যেন লুকানো এক অদ্ভুত প্রশান্তি। সে চুপচাপ এসে সালমা খানের পাশে দাঁড়িয়ে বলল, আমি সাহায্য করব আম্মু? না না মা, তুমি বসো। তৃষ্পি একটু দ্বিধা নিয়ে এসে বসলো এলির পাশে। একটু পর ধীর পায়ে নিচে নামলো হৃদ। তার উপস্থিতিতেই যেন পরিবেশটা এক মুহূর্তের জন্য থেমে গেল। সে এসে নিজের জায়গায় বসলো, আর অজান্তেই চোখ চলে গেল তৃষ্পির দিকে। তৃষ্পিও তাকালো। এক মুহূর্ত নীরব, অপ্রকাশিত, তবুও গভীর। তারপর দুজনেই দৃষ্টি সরিয়ে নিল। এলি তৃষ্পির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কি গো ভাবি, ভাইয়ের সাথে আজকে রাতে রোমান্টিক মুহূর্তটা কেমন ছিল তোমার? ভালো। দেখতে হবে না কার ভাই, ভালো তো হবেই। তৃষ্পি বেশ লজ্জা পেল এলির কথায়। এই শাকচুন্নি সব দেখে নিয়েছে সকালে ডাকতে গিয়ে। সালমা খান একটা প্লেটে খাবার তুলে এগিয়ে দিয়ে বললেন, তৃষ্পি, খাবারটা পুরো শেষ করে উঠবে। তৃষ্পি করুণ চোখে সালমা খানের দিকে তাকালো, কারণ সে এত খাবার কখনোই খেতে পারবে না, তার দ্বারা সম্ভবও নয়। সে মিনমিনে গলায় বলল, খেতে পারবো না এত আম্মু, নামিয়ে নাও না কিছু। কোনো কথা শুনতে চাইছি না তৃষ্পি, চুপচাপ খাওয়া শুরু করো। তারপর হৃদের দিকে তাকিয়ে বললেন, ওকে বলো হৃদ খাবার যেন না নষ্ট করে। হৃদ একটু থামলো, তারপর শান্ত গলায় তৃষ্পির দিকে তাকিয়ে বলল, খাও। শব্দটা ছোট, কিন্তু স্বরটা ভীষণ নরম। তৃষ্পির বুকের ভেতর হালকা কেঁপে উঠল হৃদের কথায়। সে চুপচাপ মাথা নেড়ে খেতে শুরু করলো। এলি তৃষ্পির কাছে মুখ নিয়ে বিড়বিড় করে বলল, তুই এবার শেষ তৃষ্পি। তৃষ্পির করুণ চোখে সবার দিকে একবার তাকাতেই দেখতে পেল সবাই তার দিকেই তাকিয়ে আছে। তৃষ্পি নিচের মুখ করে খাওয়া শুরু করলো আস্তে আস্তে। হঠাৎ আমজাদ খান বলে উঠলেন, রিত, শরীর ঠিক আছে তোমার এখন? জি আপু। শোনো তাহলে, কাল তুমি আর ত্রিশপি গ্রামে যাবে। ত্রিশপি মায়ের বাড়ি, ওনারা অনেকবার ডেকেছে। ফোন করে না গেলে খারাপ ভাববেন। হুম, আচ্ছা আপু, ভেবে দেখবো। এই পার্টটা আপনাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাতেই ভুলবেন না। আর সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটাতে একটা লাইক, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট পার্ট খুব শীঘ্রই আসতেছে।